গতকাল গেল পশ্চিমবঙ্গ দিবস, আর আজ যোগা দিবস। সকাল থেকে প্রধানমন্ত্রী এই শহরে উপস্থিত, মানুষকে অনুপ্রেরণা দিচ্ছেন। একই সঙ্গে বিপুল মানুষ এই যোগা দিবসে তাদের আগ্রহ প্রকাশ করছেন। ঠিক যখন শহরের হৃৎপিণ্ডে এই ঘটনা ঘটছে, তখন দক্ষিণ কলকাতার একটি অংশে, আরো ভালো করে বললে যাদবপুর অঞ্চলে, একটি মেয়ে বেশ কিছু মানুষকে নিয়ে যোগা শেখাচ্ছেন আর কি। তিনি আর কেউ নন, কস্তুরী গোস্বামী। আগে কস্তুরী গোস্বামী একটা ছোট ইতিহাস আছে, সেটা বরং আমরা কথা বলতে বলতে বরং আমরা জানবো। আমার নাম অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। কস্তুরী, বেঙ্গল পলিটিক্স আপনাকে স্বাগত। আপনার প্রথম ইন্টারভিউ আমাদের এখানে। কস্তুরী, একটা জিনিস বলুন, এই যোগার সিগনিফিকেন্স এতখানি কেন? প্রধানমন্ত্রী নিজে শহরে এসে গিয়েছেন, সকাল থেকে, গতকাল এসছেন, সকাল থেকে তিনি রেড রোডে উপস্থিত। এই যোগা এতটা ইম্পর্টেন্ট কেন? খুব বিখ্যাত একটি বই রয়েছে ইংরেজি বই, সেই বইটির নাম বডি কিপস দ্য স্কোর। আচ্ছা যে স্কোর বোর্ড হয় না, খেলোয়াড়রা স্কোর রাখে, বডি কিপস দ্য স্কোর। আচ্ছা। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে সবকিছু থাকে, গ্রথিত এবং প্রথিত থাকে, এবং এই প্রত্যেক দিনকার নিত্য নৈমিত্তিক যা কিছু ঘটনা, ওঠা পড়া টানা পড়েনের মধ্যে দিয়ে আমরা যাই, তার সবকিছুই কিন্তু গ্রহণ করে শরীর। আচ্ছা। এবং আমাদের মন জানে কোনটা বর্জন করতে হবে। এই গ্রহণ বর্জনের যে প্রক্রিয়াটা, এটাকে শুরু করতে পারে এবং সুস্থভাবে নিজের জন্য আমরা পরিবেশনা করতে পারি যোগের দ্বারা। আচ্ছা। এবং যোগ কথার মানে হচ্ছে যোগ, মানে যোগফল। যোগফল। আচ্ছা। তিনটি বস্তু, ব্রেথ, বডি অ্যান্ড মাইন্ড। আচ্ছা। এই তিনটির যোগ, তিনটির ইউনিয়ন, সেটা হচ্ছে যোগ। এবং এই তিনটে একত্রিত না হলে যেটা আমাকে বর্জন করতে হবে, সেটা কিন্তু বর্জন হতে পারে না। সেই ওয়েস্টেজটা, অপ্রয়োজনীয় জিনিসটা, সেটা ব্যথা হতে পারে, যন্ত্রণা হতে পারে, একটা আননেসেসারি এনার্জি হতে পারে, একটা ইউফোরিয়া পর্যন্ত হতে পারে। সেটা শরীরের মধ্যে থেকে যায়, মনের মধ্যে থাকে। মনে খুব কষ্ট হলে মাথা যন্ত্রণা করে, সাইকোসোম্যাটিক বলি আমি। সোমা অর্থাৎ শরীর। শরীরকে বাদ দিয়ে কিন্তু ভারতীয় দর্শনে, ভারতীয় যোগবিদ্যায় আমরা কেউই নেই। আত্মা কিন্তু শরীরেরই অংশ, শরীরই আত্মার মধ্যে থাকে, আত্মা শরীরের মধ্যে থাকে। একে অন্যের প্রতি আমরা নির্ভরশীল, নির্ভরশীল থেকেও বেশি যদি বলি, আমরা ইন্টার কানেক্টেড একসঙ্গে। আর ইন্টার কানেকশনটাকে যদি আমরা কনসিয়াসলি ব্যবহার না করি নিজের সুস্থতার জন্য, তখন কিন্তু শরীরের মধ্যে অপ্রয়োজনীয় এমন অনেক কিছু থেকে যায়, ব্লকেজ থেকে যায়, এনার্জি থেকে যায়, এনার্জি কুক্ষিগত থেকে যায়, সেটা সঞ্চালন হয় না, সেটা প্রাণ বায়ুর দ্বারা, ইনহেলেশন এক্সহেলেশনের দ্বারা আমরা সেটা সঞ্চালনা করতে পারি সুস্থভাবে। এই জন্য কিন্তু যোগ খুব গুরুত্বপূর্ণ, এবং সারা পৃথিবীতে কিন্তু এই যোগের চর্চাটা আজকে গ্রহণ হয়েছে। তার কারণ এই যে শরীর থেকে মনে আসা এবং মনকে বলতে পারেন একদম কনসেন্ট্রেশনের দ্বারা, ফোকাসের দ্বারা এক জায়গায় মেডিটেশনের মধ্যে আনাটা, সেটা যোগের দ্বারা সম্ভব। অর্থাৎ আমরা যখন ধ্যান করছি, ধ্যান করা মানে শুধু অন্য কিছু ভাবছি শুধু তা নয়, আমি নিজের মধ্যে সমাহিত হচ্ছি। আচ্ছা আচ্ছা। কস্তুরী, আপনি যোগের তিনটে পার্টের যোগফল বললেন। আপনার এখানে, আপনার জীবনে এই তিনটের যোগফলের বাইরেও আর একটা যোগ হয়েছে, রাজনীতি, পলিটিক্স। আপনি বিজেপিতে এলেন কেন? তার কারণ, এই প্রশ্নটা আমি আপনাকে করছি, তার সবচেয়ে বড় কারণ আপনি নিজেও খুব ভালো করে জানেন। আপনি বামপন্থী ঘরানার নিয়েছেন কার্যত আর কি। আপনার বাবা কীর্তি গোস্বামী বামেদের আমলে দীর্ঘদিন মন্ত্রী ছিলেন, আমরা কীর্তিটাকে খুব কাছ থেকেও দেখেছি। আপনি বিজেপিতে এলেন কেন? দেখুন, বামপন্থার মানে কি, খুব সহজ সরল ভাবে আমার কাছে এই মানেটা প্রতিভাত হয়েছিল যে সময় থেকে আমি ছাত্রী অবস্থায় রাজনীতির সঙ্গে সরাসরি জড়িয়ে পড়ি, এবং খুব সক্রিয়ভাবে আমি আমার কলেজে পড়াকালীন রাজনীতি করেছি। না, পিএসইউ, রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি স্টুডেন্ট উইং, পিএসইউ। এটাই হচ্ছে সমস্যা, কারণ হচ্ছে আধিপত্য স্থাপন করি, একটি দল সবকিছু আগ্রাসন করে নেবে, আর কারো অস্তিত্ব থাকবে না। সেটা করতে গিয়ে যা হয়, নিজের অস্তিত্বই লোপ পায়। এই তথাকথিত বামপন্থীদের অস্তিত্ব এই একাধিপত্যের কারণে, আধিপত্য বিস্তার করে আমি একা থাকবো, এই কারণেও অনেকখানি লোক পেল বলে আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে বলে।
আচ্ছা। তো ঘটনাটা হচ্ছে যে বামপন্থা তো সেটা যেটা মানুষের কল্যাণের কথা ভাববে, বামপন্থা সেটা যেটা প্রশ্ন করবে, যা চলছে সেটার বিরুদ্ধে নয়, সেটা বুঝতেও প্রশ্ন করবে, প্রশ্ন তুলবে, যেটা অর্জুন করতে পেরেছিলেন মহাভারতে, আচ্ছা। যেটা দ্রৌপদী করেছিলেন। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয় তখন সবাই, যারা ধার্মিক মানুষ, যারা প্রাজ্ঞ মানুষ, যারা রাজনীতির তখ্তে বসে আছেন, তাদেরকে দ্রৌপদী প্রশ্ন করেছিলেন যে এই যে আমার বস্ত্র মানে হরণ হলো, এই যে রজস্বলা অবস্থায় চুল টেনে আমাকে সভার মাঝে এনে হাজির করা হলো, ইহাই কি ধর্ম? এটা কি ধর্ম? এই ধর্মটা কি? এই ধর্ম রিলিজিয়নের সঙ্গে গুলিয়ে ফেললে মুশকিল হবে। ধর্ম হচ্ছে আমার নিজের রীতি, আমার নীতি এবং আমার বোধ, যে বোধের দ্বারা চালিত হয়ে আমি চলব। এবং বারবার যখন অধর্ম হবে আমি ধর্মের কথা বলবো। এই ধর্মের কথা বলা, এই প্রশ্ন তোলাই তো বামপন্থা। এবং ফ্রেঞ্চ পার্লামেন্টে যারা বাঁ দিকে বসে এই প্রশ্ন তুলতেন তাদেরকেই বলা হতো বামপন্থী, লেফটিস্ট। তো সেটা তো আমি এখনো আছি, অনেকেই আছে, বিশেষ করে যাদবপুর অঞ্চলে প্রচুর মানুষই তাই প্রশ্ন করেন, প্রশ্ন তোলেন। এবং প্রশ্ন করে, প্রশ্ন তুলেই তো এই 15 বছরের এই যে একটা অপ্রয়োজনীয় একটা প্রহসন চলছিল, একটা অপ্রয়োজনীয় ক্ষমতায় বসে থাকার একটা আগ্রাসন চলছিল, সেটাকে উৎপাটিত করেছেন মানুষ। 93% মানুষ, 92% মানুষ ভোট দিয়েছেন, মোদীজির পক্ষে ভোট দিয়েছেন, পদ্মে ভোট দিয়েছেন। কেন? এই প্রহসনটা তারা চান না, তারা সুস্থ রাজনীতি চান, সঠিক পরিষেবা চান। একজন আধিপত্য করবে সেটা চান না, একটা দল আধিপত্য করবে, বামপন্থার বুলি কবচে আধিপত্য করবে সেটা চান না। সেই জন্য 34 বছরের এই ধরুন একটা সরকার পড়ে গিয়েছিল এবং একজন বিরোধী মানুষকে আস্থায়, বিশ্বাসে, আবেগে সিংহাসনে বসানো হয়েছিল। তার সিংহাসন তিনিও চ্যুত করে ফেললেন, কারণ তিনি তার জায়গায় স্থির থাকতে পারলেন না। এরপর 19টি রাজ্যে, 20টি রাজ্যে ভারতীয় জনতা পার্টি নিজেকে প্রমাণ করে একেবারে উত্তরপত্র হাতে নিয়ে যখন পশ্চিমবঙ্গের মানুষের কাছে দাঁড়ালো, পশ্চিমবঙ্গের রাজনীতি মনস্ক মানুষ, সচেতন মানুষ বিজেপিকে চুজ করলেন। ডাবল ইঞ্জিন সরকার 50 বছর বাদে প্রায় পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হলো। এবং এরা তো ভারতের সংবিধান নিয়ে সামনে রেখে এগোচ্ছে, এরা তো অধর্মের বিরুদ্ধে এগোচ্ছে, দ্বিচারিতার বিপক্ষে কথা বলছে, দুর্নীতি সবার আগে দমন করবেন সেই কথা বলছেন। এবং প্রকৃত অর্থে অপোজিশন গত 10 বছর যাবত কে ছিল পশ্চিমবঙ্গে? ভারতীয় জনতা পার্টি ছিল। সেই অপোজিশনের সঙ্গে আমি এবং আমরা অনেকে, অঞ্চলের বহু মানুষ একাত্ম বোধ করেছি। এবং যেহেতু আমি আমার বাবার সন্তান, সেহেতু আরো বেশি করেছি, কারণ রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টির ইতিহাস আপনি নিশ্চয়ই জানবেন, জাতীয়তাবাদী ইতিহাস। এরা দেশের জন্য প্রাণ দিয়েছে, এরা স্বাধীনতা আনতে হবে, রাজনৈতিক স্বাধীনতা আনতে হবে, আমাদের নিজেদের মধ্যে স্বাধীনতার বোধকে বাড়াতে হবে, এই মর্মে বিশ্বাস করে জেলে গেছে। এবং এদের যে সূত্র, এদের যে সূচনা, সেটা তো হয়েছে অনুশীলন সমিতি থেকে। অনুশীলন সমিতি কারা করতেন? যারা দেশ মাতার জন্য নিবেদিত প্রাণ ছিলেন, নারী পুরুষ নির্বিশেষে দেবীর সামনে বুকের রক্ত দিয়ে প্রতিজ্ঞা নিতেন, আজ থেকে আমি দেশের জন্য ব্রতী হলাম। এবং এইভাবে আমি শরীর চর্চা, যে যোগ চর্চা বলছেন, শরীর চর্চা শুরু করলাম। শরীর চর্চাকে বাদ দিয়ে আমাদের দেশের কোনো আঁকড়া ছিল না, সর্বত্র শরীর চর্চা, মহিলাদের এবং পুরুষদের। শরীর চর্চার মাধ্যমে মনের মানসিক উন্নয়ন, শরীরকে বাদ দিয়ে মনের উন্নয়ন। এই বুলি কপচানো, এই ধরুন বসে বসে শুধুমাত্র অ্যানালিসিস করা, অ্যাকশনে জিরো হয়ে থাকা, এটা ভারতীয়ত্ব নয়। ভারতীয়ত্বের এই বোধকে বাঙালি আনার সঙ্গে জারিত করতে চাইছেন খুব সচেতন ভাবে ভারতীয় জনতা পার্টি। একটা প্রশ্ন এক্ষেত্রে আসে, আপনি ধর্মের কথা বললেন, ধর্মের মানে আপনি ব্যাখ্যা করলেন যে আমার রীতি, আমার আচার, আমার বিবেচনা বোধ, আপনি ধর্ম হিসেবে এটাকে এস্টাবলিশ করলেন। ঠিক একই ধর্মের এই শব্দেরই একটা বিপরীত অর্থও আছে, যে অর্থটা বিজেপির কাছে অভিযোগ মানুষ করেন, বিভিন্ন লোকজন করেন, যে ধর্মের ভাগাভাগি করে বিজেপি আসলে ভোট জেতে ক্ষমতায় আসে। বাংলায় যখন বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রেও একটা পোলারাইজেশনের কথা আমরা শুনে এসেছি। এই ধর্মকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন, যে এই যে হিন্দু মুসলিম বিভাজনের যে আঙ্গিক তুলে ধরার চেষ্টা করা হয়, সেটা কি কতটা বাস্তব বলে আপনি মনে করেন? আর এটার সত্যি কি মানে ধর্মের দিক থেকে এই ধর্মকে কতটা জাস্টিফাইও করে? আচ্ছা, এটা হচ্ছে যে বিরোধিতা করতে গিয়ে যদি ভুলে যাই যে
এই বিভাজনের নীতি বা এই মেরুকরণটা সাংঘাতিক ভাবে আমাদের সামনে প্রতিভাত হয়েছে গত 15 বছর যাবত পশ্চিমবঙ্গে। আচ্ছা। সংখ্যালঘু মানুষ থেকে বিপদের দিকে গত 15 বছরে এমন ভাবে ঠেলে দেওয়া হয়েছে যে আমরা দেখেছি জেল ভরেছে, যে আমরা দেখেছি বোমায় তারা আহত হয়েছে, আমরা দেখেছি মা তার সন্তানকে হারিয়েছেন, এবং সেখানে সংখ্যালঘুর সংখ্যা, মুসলমান রিলিজিয়ন বিশ্বাসী মানুষের সংখ্যা অধিক এবং অধিকতর। ম্যাল নিউট্রিশনে ভুগছেন কারা? অনেক বেশি সংখ্যালঘু মানুষেরা। তাদের নাকি সুবিধা দেওয়া হয়েছে, মাদ্রাসা শিক্ষায় শিক্ষা গ্রহণ করেছেন এবং তারপরে হাতে আগ্নেয়াস্ত্র তুলে নিলেন। মেইন স্ট্রিম শিক্ষায় আমরা দেখেছি 8,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে। কারা সে স্কুলে পড়তে পারেনি? সাধারণ মানুষ। সেখানে ভারতীয় জনতা পার্টি তার যখন প্রচার চলছিল নির্বাচনের আগে, সেখানে বলা হয়নি যে সংখ্যালঘুরা স্কুলে যেতে পারেনি বা এই ধর্মাবলম্বী মানুষেরা, এই রিলিজনে মানুষেরা, বিশ্বাসী মানুষেরা স্কুলে যেতে পারেনি। 8,000 স্কুল বন্ধ হয়েছে, শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন। সেই চাকরি হারাদের মধ্যে মুসলমান বা ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ যেরকম ছিলেন, হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ ছিলেন, খ্রিস্ট ধর্মে বিশ্বাসী মানুষ ছিলেন, এবং কোনো ধর্মে বিশ্বাস করি না, কোনো আচারে বিশ্বাস করি না, আমি আমার মতো শিক্ষিত যুবা বা যুবতী, তারা ছিলেন। তখন ভারতীয় জনতা পার্টি এই কথাগুলো বলেন। আসলে ওনারা, পূর্ববর্তী সরকারেরা কোনোভাবে একটা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন এবং তোষণের রাজনীতি ওনারা শুরু করেছিলেন। যে হারে পশ্চিমবঙ্গে বাল্য বিবাহ বেড়েছে, যে হারে সংখ্যালঘু মানুষদের দিয়ে শুধু জেল নয়, হাসপাতাল চত্বর বাড়ানো হচ্ছে। আমি নিজে আইনের ছাত্রী, আইন প্র্যাকটিস করেছি। আমরা দেখেছি, আপনারা যদি এখনো যান কোর্ট চত্বরে, দেখবেন কত কত সংখ্যালঘু মুসলমান রিলিজনে বিশ্বাসী মানুষেরা, মহিলারা ভোরে ভোরে বারান্দাগুলোতে বসে আছেন। এদের সমস্যা সমাধান করতে না পেরে এদেরকে তোষণ করা হয়েছে। যখন গড়ের মাঠে নামাজ পড়তে দেওয়া হলো, সেই জায়গাটাকে নির্ধারিত করা হলো শুধুমাত্র নামাজ পড়াতে, তাদের মুক্তি, তাদের লিবারেশন, এটাকে চালিয়ে দেওয়ার একটা চক্রান্ত। সংখ্যালঘু মানুষ বলুন বা সংখ্যাগুরু মানুষ বলুন, তাদের মুক্তি তো তাদের শিক্ষায়, তাদের মুক্তি আমাদের সকলের মুক্তি, আমাদের স্বাস্থ্যের উন্নয়নে, আমাদের প্রশাসনিক দুর্নীতি মুক্তিকরণে, পাড়ায় পাড়ায় সিন্ডিকেট রাজ থেকে মুক্ত হওয়া, এগুলো তো আমাদের লিবারেশন। এগুলোর কথা না করে বলে শুধুমাত্র কোথায় নামাজ পড়তে দেওয়া হলো, কোথায় নামাজ পড়তে দেওয়া হলো না, কোন মন্দিরে কিনি পদার্পণ করলেন, কোথায় মাছ খেতে দেওয়া হবে না, কোথায় মাংস খেতে দেওয়া হবে না, এগুলো তো সেকেন্ডারি, এগুলো ঝরে পড়ে যায়। শিক্ষা কোথায় গিয়েছিল? এবং শিক্ষার কথা যখন বলা হয়েছে, সংখ্যালঘু মানুষ শিক্ষিত হতে পারেননি, সংখ্যাগুরু মানুষ চাকরি হারিয়েছেন, এইভাবে বলা হয়নি কখন। যখন আমরা পশ্চিমবঙ্গের আপামর জনজাতি দেখলো যে আমাদের ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে, বাইরে থেকে অনুপ্রবেশ ঘটছে, তখন তো বলা হয়নি যে ভারতবর্ষকে ভারতীয় জনতা পার্টি রক্ষা করতে চাইছে। সীমানা রক্ষা করব না, সারা পৃথিবীতে যুদ্ধ লেগে যাচ্ছে, আমি নির্ধারণ করব না আমার সীমানাতে কে থাকবেন কে থাকবেন না, বাইরে থেকে মানুষ আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের দেশে আসবেন কি আসবেন না, আমরা এইভাবে দেশকে আগলানোর চেষ্টা করব না। অবশ্যই আমি সেখানে কোনো ভুল দেখি না, কিন্তু এই কটাক্ষটা আমার মনে হয় আমাদের আরো করুন ওনারা, কারণ আমরা বিরোধী শূন্য করে দেবো, ভারতীয় জনতা পার্টি এই কথা বলেনি। আমরা পার্লামেন্টারি রাজনীতি বিশ্বাস করি, সংসদীয় রাজনীতিতে বিরোধিতা থাকবে, থাকুক, চলুক। এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের রাজ্য সভাপতি বলেছেন যে আমরা বিরোধীদের শুনতে চাই, আমরা সেই ট্রান্সফরমেশনে বিশ্বাস রেখে এগোবো ভবিষ্যতের দিকে তাকিয়ে। যখন আমাদের সুস্থ সমালোচনা করা হবে, কটাক্ষ করা হবে, আমরা শিখবো। এবং এই সমালোচনা তো তারাই করতে পারেন, কিন্তু আজকে তাদের দলের অস্তিত্ব ধূলিসাৎ হয়ে যাচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবেন? কারণ কোনো আদর্শে কি তারা আদৌ বিশ্বাসী ছিলেন, নাকি শুধুমাত্র পাইয়ে দেওয়া, ছিনিয়ে নেওয়া আর কিছু লোককে বঞ্চিত করার আদর্শে বিশ্বাস? এই যে আপনার পতনের তো কারণ এটাই, এই যে পার্কটা আপনি বসে আছেন, শ্রীযুক্ত পরিমল দে, উনি এটা রক্ষা করেছেন। ওনার এগেইনস্টে একটি মাত্র বোর্ড ছিল রাখা, যেখানে গার্লস সেফটি ম্যাটার্স বা এই জাতীয় একটা শব্দ ছিল। ওনার এগেইনস্টে ক্রিমিনাল কেস হয়েছে এই শব্দ লেখার জন্য। অভয়ার মা প্রচুর কেঁদেছেন। সাউথ কলকাতা ল কলেজে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল, তারা লজ্জার মাথা খেয়ে কোর্টে গেছেন, পুলিশের কাছে গেছেন, অনেক বুকে বল নিয়ে গেছেন, তারা অনেক অপমান সহ্য করেছেন। পশ্চিমবঙ্গের মেয়েরা, যে পশ্চিমবঙ্গ দেবীর পূজা করে, যে পশ্চিমবঙ্গ বারবার অ্যাংরি গডেসদের মতো নিজেদেরকে সারা পৃথিবীতে দেখিয়েছে, তারা অনেক লজ্জিত হয়েছেন। কারণ পশ্চিমবঙ্গের বিরুদ্ধে একটা কথা হিন্দিভাষী স্টেটগুলোকে বলা হতো যে তোমাদের স্টেটে আপকে দেশ মে কাম নেই, আপকে স্টেট মে কাম নেই, ন্যায় বে নেই। এই ন্যায়টা আমরা চেয়েছিলাম, এই ন্যায়টা
এনে দিতে পারবে আশা রেখেছেন আমরা যারা ভারতীয় জনতা পার্টিতে এসেছি এবং আপামর জনতা। কস্তুরী, 1 মাস পূর্ণ হলো বিজেপির সরকারে আসার পর। এই একটা মাস আপনি কিভাবে ব্যাখ্যা করেন? মানে আমি বলতে চাইছি যে কিভাবে আপনি যদি উন্নয়নের কথা বলেন, যদি সাফল্যের কথা বলেন, যদি মানুষকে তুলে আনার কথা বলেন, সেই আঙ্গিকে বিজেপি মার্কশিটে আপনি কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেবেন? আমি গুরুত্ব দেব, দেখুন, একটা প্রথমত সুষ্ঠু প্রশাসন বিজেপি করতে চাইছে, এবং যেখানে আমরা এখন বসে আছি নগর উন্নয়ন। বারবার অগ্নিমিত্রাদি বলছেন যে রাস্তায় যেন রাস্তাঘাট আমরা পরিষ্কার রাখতে পারি, এবং এই সূচনাটা বহুদিন আগে থেকে স্বচ্ছ ভারত যোজনার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে চলেছেন। অর্থাৎ পরিচ্ছন্নতা, যোগ, সুস্থতা। প্রশাসনের মধ্যে কোনো দুর্নীতি অ্যাকসেপ্ট করা হবে না। দলের মধ্যে যারা দুর্নীতি করবেন, দুর্নীতিগ্রস্তদের সঙ্গে থাকবেন, প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছেন, ঘোষণা করেছেন যে তারা কেউই দেশ সেবক নন। ভারতীয় জনতা পার্টির মূল আধার আগে দেশ। আমরা আগে দেশের সেবক হব, তারপরে আমরা দলের, এবং শেষ পর্যন্ত আমরা নিজের। আবার উল্টো দিক থেকে যদি দেখেন, ইন্টারকানেক্টেড বললাম যখন, উনি বলছেন যে আগে আপনারা শরীর তৈরি করুন, অর্থাৎ নিজেকে তৈরি করুন, নিজেকে নিবেদন করুন দলের কাছে, এবং একই সঙ্গে শরীর তৈরি করে আমরা দেশের জন্য ঝাঁপিয়ে পড়ি। এবং সেই ঝাঁপিয়ে পড়াটা যিনি ট্যাক্স ডিপার্টমেন্টে আছেন, তিনি যারা আর কি টেবিলের তলা থেকে জিনিসপত্র নেন, সেটা না নিয়ে শুরু করবেন। কারণ একটা আদর্শ বা একটা বেঞ্চমার্ক আমাদের গড়ে দিতে হবে। আমরা যতটা পারি নিজের মানে কি বলবো, একটা ইম্পসিবল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যতটা পারি দুর্নীতি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো। এবং মহিলাদের সুরক্ষা, বলতে খারাপ লাগলেও সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে যখন লিডারশিপের দিকে এগিয়ে যাচ্ছেন মহিলারা, নেতৃত্ব দিচ্ছেন, আমরা কিন্তু সেই সুরক্ষায় দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গে। কিন্তু এই সুরক্ষাটা কিন্তু নিশ্চিত করতেই হবে। দুর্গা বাহিনী বা দুর্গা স্কোয়াড করার কথা, রাত্রিবেলা রাস্তাঘাটে পিঙ্ক পুলিশ থাকবে, এই কথা আমরা কিন্তু যখন আমরা প্রস্তাব নিয়েছিলাম আমাদের নির্বাচনের আগে, যে কি কি প্রস্তাবনা আমরা নিয়ে আসছি, মহিলাদের জন্য কি কি ধরনের সুরক্ষা নিয়ে আসছি, এখানে যেমন 21,000 টাকা গর্ভবতী মহিলাদের দেওয়া হয়েছে, সঠিক খাদ্য কিট দেওয়া হয়েছে, একই সঙ্গে দুর্গা স্কোয়াড থাকবে, সেই ঘোষণাও করা হয়েছে, এবং সেই বাস্তবায়নের দিকে আমরা যাচ্ছি। ঘাটগুলো পরিষ্কার করব, সেই কথা ডিক্লেয়ার করা হচ্ছে। আমাদের ঐতিহ্য, ট্রাম, আমাদের হেরিটেজ, এবং শুধু হেরিটেজ না, এটা একটা খুব পরিবেশ বান্ধব একটা যানবাহন, অবশ্যই সেটাকে চালু করার কথা, ট্রামের চাকা আবার ঘোরানোর কথা, সেটা সেই জায়গায় আমরা নিজেদেরকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি অনেকগুলো দিক তুলে ধরলেন। একটা জিনিস আপনি বলুন, এর আগেই আপনি একটা প্রসঙ্গে বলছিলেন যে একটা কমিউনিটি রেড রোডে বসে নামাজ পড়বে, সেটা বন্ধ করা হয়েছে এবার বিজেপি ক্ষমতায় আসার পর। কিন্তু একই সঙ্গে দেখা যাচ্ছে 7 দিন ধরে রেড রোড বন্ধ যোগার জন্য। এই প্রশ্নটাও তো, এই অভিযোগটাও তো একই সঙ্গে উঠছে। মানে এটাকে কিভাবে দেখেন? এই প্রশ্ন তো উঠবেই। দেখুন, প্রধানমন্ত্রী আসছেন এই প্রথমবার পশ্চিমবঙ্গে, এটা তো আমাদের আনন্দের কথা। এবং আজকে ওনার স্নেহের হাত, ওনার স্নেহের পরশ পশ্চিমবঙ্গে এবং কলকাতায় না থাকলে আমরা এইভাবে আরো একবার জেগে ওঠার স্বপ্ন দেখতে পারতাম না। আমরা তো সকলে সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করি। এই জেগে ওঠাটা প্রয়োজন ছিল, যে সাহস প্রধানমন্ত্রী বারবার এসে আমাদের দিয়েছেন, এবং উনি বলেছেন যে বিকাশ আর হিসাব দোনো হোগা। হিসাব কিন্তু আমরা নিচ্ছি, মানুষ কিন্তু পাচ্ছে হিসাবটা। একের পর এক দুর্নীতিগ্রস্ত মানুষ কিন্তু শ্রীঘরে যাচ্ছেন, এটাও দেখতে হবে। এবং প্রধানমন্ত্রী আসবেন, তাকে আমরা আদর করব, আপ্যায়ন করব, আমরা সেজে গুজে তাকে নিজেদের শহরে আপ্যায়ন করব না, নিয়ে আসবো না। আর এখানে নামাজ পড়ার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। নামাজ পড়তে দেওয়া হয়েছিল, একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, সেই সময় তাদেরকে বলা হয়েছিল আপনারা এইখানে আপনাদের রিলিজিয়াস কাজটা করতে পারবেন 1টি বা 2টি দিন। তারপরে তো সেই কারণটা চলে গিয়েছিল, তারপরেও একইভাবে এটা কন্টিনিউড হয়। এরপর তো আরো প্রকৃতির কোল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যারা এটা করতে চেয়েছে। আমাদের প্রশ্নটা এখানেই, এই যে মুসলমান, ইসলাম রিলিজিয়নে বিশ্বাসী মানুষকে শুধুমাত্র নামাজে আটকে দেওয়া, একটি গ্রন্থে আটকে দেওয়া, এটা পড়তে পারা না পারা, এর মধ্যে তোমার বিকাশ, এর মধ্যে তোমার লিবারেশন, এর মধ্যেই তুমি কেন? তা কেন? তোমার পড়াশোনার মধ্যে তুমি, ভারত ভূমির হয়ে ওঠার মধ্যে তুমি যে ধর্মে বিশ্বাসী হও না কেন, যে রিলিজিয়নই প্র্যাকটিস করো না কেন, বাঙালি, ভারতীয় বাঙালি, পশ্চিমবঙ্গের মানুষ, বঙ্গের মানুষ হয়ে ওঠার মধ্যে তুমি, বঙ্গের রীতিনীতির মধ্যে তুমি, বঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে তুমি, তোমার রিলিজিয়ন যাই হোক না কেন, তুমি আগে ভারতের সন্তান।
তুমি আগে ভারতীয় মহিলা, তারপর তুমি সব, এবং ভারতীয় মহিলারা যা যা প্রাপ্তি আছে তোমারও সেই একই একই প্রাপ্তি হবে। সেই প্রাপ্তির দিকে তাকান ইসলাম রিলিজনে বিশ্বাসী নারীরা, তাহলে বুঝতে পারবেন যে তাদের অপ্রাপ্তিটা কোথায়। শুধু নামাজে আটকে থাকলে তো হবে না, কোথায় নামাজ পড়তে পারলাম তাতে তো হবে না। এবং মহিলারা কেউ খোলা মাঠের নিচে নামাজ পড়েন না, তো তারা ঘরের মধ্যে পড়েন। আসুন না এইবার আমরা প্রধানমন্ত্রীর মতো করে নতুন প্রজন্মকে তৈরি করি, একটা সুস্থ মা সুস্থ বাচ্চার জন্ম দেবে এবং ফ্যামিলি প্ল্যানিং হবে। মা জানে কজন বাচ্চার মুখে সে অন্ন তুলে দিতে পারবেন, মা ঠিক করবেন কতজন বাচ্চাকে তিনি পৃথিবীতে আনবেন সুস্থ স্বাভাবিক জীবনে, শিক্ষার জীবনে, সুস্বাস্থ্যের জীবনে নিয়ে যেতে পারবেন, এবং এইভাবে আগামী প্রজন্মকে তৈরি করবেন। এটা বোধহয় অনেক বেশি গুরুত্বপূর্ণ নজর দিয়ে, বিশেষ করে যারা সংখ্যালঘু মানুষ, সংখ্যালঘু মহিলা, তাদের জন্য আমাদের ভাবতে হবে। কারণ আমরা কিন্তু ভারত গড়ব, বিকশিত ভারতের লক্ষ্যে আমাদেরকে নিয়ে যাওয়ার যে উদ্দেশ্য প্রধানমন্ত্রী শুরু করেছেন, সেটার সঙ্গে আমাদের নিজেদেরকে সেতু বন্ধন করতে হবে। আচ্ছা, কস্তুরী, বিজেপি ক্ষমতায় আসার পর বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে। ভালো পজিটিভ দিক অবশ্যই রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, একটা দল যারা কেন্দ্র চালাচ্ছে তাদের ডেফিনেটলি কিছু ভিশন তো রয়েছে, না হলে তো এত বছর ধরে কেন্দ্র চালাতেন না। প্রধানমন্ত্রী গত 2014 থেকে 26 12 বছর ধরে টানা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী রয়েছেন। তো এগুলো একটা যেমন পজিটিভ দিক, কিছু বিতর্ক তো ওঠে। একটা ধরুন বিষয় নিয়ে খুব চর্চা করা হচ্ছে, সেটা হচ্ছে হকার উচ্ছেদ। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বুলডোজার চালানো শুরু হলো। এই বিষয়টা আপনি জানেন খুব ভালো করে যে যারা রাস্তায় বসে হকারি করেন তারা আমাদেরই পরিবারের অংশ, আমাদেরই সমাজের অবিচ্ছেদ্য অংশ। তো তাদের রুটি রোজগার বন্ধ হয়ে যাওয়া মানে তো একটা মানে বিকল্প ব্যবস্থা না করে বন্ধ হয়ে যাওয়াটা তো বিরাট ধাক্কা। এটা কিভাবে দেখেন আপনি? আমার মনে হয়, দেখুন, যে ফুটপাত বসেছিলেন ওনারা, এই ফুটপাতে বসতে দেওয়ার রীতিনীতিটা বেশ অনেক প্রায় 45 বছর আগে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। এনারা বেশিরভাগই কলকাতার মানুষ ছিলেন না, বাইরে থেকে আসতেন, বসতেন, এবং তাদের জন্য ওই সময় যারা ক্ষমতায় ছিলেন, সরকারে ছিলেন, তারা কিছু ভাবেননি। তারা বলেছিলেন আচ্ছা ঠিক আছে তোমরা বসে যাও, এবং পুলিশকে দিয়ে প্রত্যেকদিন রাত্রিবেলা তাদেরকে উঠিয়ে দেওয়া হতো, যাতে পার্মানেন্ট স্ট্রাকচার তারা করতে না পারেন। এইটা চলছিল বেশ কিছু বছর, এটা চলেছে। তারপরে একটি সরকার এলো, সে বলল এরা এমনি এমনি বসে থাকবে। সিপিএম আমলে 34 বছর এটা চলেছে, তারপরে যখন তৃণমূল এলো তখন ভাবনা দর্শন বদলে গেল। তখন দর্শনটা এটা হলো, তোমাকে বসতে দেবো কিন্তু আমাকে রোখরা দিতে হবে। আচ্ছা, এবং এনারা সেটা করতে বাধ্য হলেন, কারণ এদের পেট চালাতে হবে। তখন এদের জন্য গঠনমূলক কিছু ভাবা হয়, এবং আমাদের ফুটপাত গুলো দখল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এবং ভিড় বেড়েছে, এদের একটা আধিপত্য বেড়েছে। তারপরে শুরু হয়েছে অনুপ্রবেশ, যারা পশ্চিমবঙ্গের মানুষই নয়, বাইরে থেকে চলে আসছেন। বাইরে স্টেট হতে পারে এবং অন্য একটি দেশ হতে পারে, যে দেশ থেকে তারা আসছেন, ভুয়ো আধার কার্ড বানিয়ে নিচ্ছেন, ভুয়ো রেশন কার্ড বানিয়ে নিচ্ছেন। আমাদের দেশের মানুষ যারা পরিষেবাগুলো পেতেন বিভিন্ন রকম, তাদের পরিষেবায় থাবা বসাচ্ছেন। আমাদের দেশের পরিষেবা, আমাদের যে ভারতবর্ষ ওয়েলফেয়ার স্টেট, সেই ওয়েলফেয়ার স্টেট সবার জন্য, বিশেষ করে যারা পিছিয়ে পড়েছেন তাদের জন্য থাকবেন, তাদের জন্য করবেন। কিন্তু তাদের জন্যই তো করবেন যারা ভারতবাসী। পশ্চিমবঙ্গে তাদের জন্যই তো করা হবে, আগে অগ্রাধিকার তাদেরকেই দেওয়া হবে যারা পশ্চিমবঙ্গবাসী। পশ্চিমবঙ্গের ফুটপাত দখল করে নিচ্ছেন অন্য দেশ থেকে যারা এসছেন, পশ্চিমবঙ্গের ফুটপাত দখল করে এসছেন অন্য স্টেট থেকে যারা এসছেন। অগ্রাধিকার পশ্চিমবঙ্গের মানুষ পেলেন কোথায়? এবং এই যে মানে নন পার্মানেন্ট, মানে পার্মানেন্ট নয়, এবং স্ট্রাকচার প্রতিনিয়ত রাখতে দেওয়া হয়েছিল, তাদের জন্য এত বছর ধরে কেউ ভাবেননি। এবার এই পার্টিটা এসে ডাবল ইঞ্জিন সরকার গঠন হওয়ার পরে আমরা একটা ক্লিন স্ট্রাকচার দেখাবো, একটা পরিচ্ছন্নতা দেখাবো, এবং যারা জবরদখল করে বসে আছেন সেই জবরদখল থেকে মুক্তি তো আমাদেরকে পেতেই হতো। এবং দেশের জন্য করতে গিয়ে, ভালো কাজ করতে গিয়ে কিছু মানুষের মার্জনা করবেন, কিছু মানুষের চোখের জল সরকারের হাতে লাগবে। আমরা অত্যন্ত সম্মানের সঙ্গে, মনে বেদনা নিয়ে, সেই চোখের জল হাতে নিয়ে আমাদের কাজে ব্রতী থাকবো। এবং এই সরকার এত বছর বাদে দৈনিক 50 টাকা নয়, ভাতা নিয়ে আসছেন, এবং তাদেরকেই বেছে বেছে সেই ভাতা দেওয়া হচ্ছে যারা প্রাপক সঠিক অর্থে। এবং কর্মসংস্থানের শুধু প্রতিশ্রুতি নয়, শুরু হয়ে গেছে সেই কাজ। না, এই কাজটা খুব ভালো কাজ হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একদম সব একটা সরকার যখন ক্ষমতায় আসে, কিছু বিতর্ক থাকে, কিছু ডেফিনেটলি কিছু উন্নয়নমূলক কাজও থাকে, মিলিয়ে মিশিয়ে সরকার চলে।
হ্যাঁ, তো সেই অ্যাঙ্গেল থেকে একটা প্রশ্ন আমি আপনাকে করব, রাজনীতির আঙিনা থেকে। আপনি পিএইচডিও করেছেন, বাবার ইনফ্লুয়েন্স আপনার জীবনে কতটা? মানে ক্ষিতি গোস্বামী তো সেই অর্থে বাম রাজনীতির আমরা অত্যন্ত বড় স্তম্ভ হিসেবেই বরাবর দেখে এসেছি। আপনার কতটা ইনফ্লুয়েন্স রয়েছে বাবার? দেখুন, আমার বাবা যদি বলতে হয় হুম। তাহলে পরিসরটা একটু বাড়াতে হবে। হুম, এই মানে পুরনো বামপন্থার লেন্সটাকে একটু হুম। মুছতে হবে আর কি, আচ্ছা। যদি নাও খুলে ফেলতে পারেন আর কি। আচ্ছা, তো প্রথমত হচ্ছে আমার তো আর খুলে ফেলার ব্যাপার না। আমি না বামপন্থী, না তৃণমূলপন্থী, না বিজেপিপন্থী। সাংবাদিকের তো কোনো পন্থা হয় না, সে শুধু খবরপন্থী। একদম একদম। তো সেটা আর কি, মানে আমি অন্যদের জন্য বললাম বোধহয়। সেইটাকে কার্যকর করতে হবে আগে, একটু প্রসারিত করতে হবে আর কি। আহ, আহ, তাহলে বলতে পারি যে দেখুন, আমার বাবা অত্যন্ত প্রাণ খোলা একজন মানুষ। পূর্ববঙ্গ থেকে আসা মানুষ, আমরা সকলেই যাদবপুরে। তো পূর্ববঙ্গের এই রাখাল বালক, হুম, আমি খুবই গর্বিত এবং আমার মনের মধ্যে প্রশান্তি যে উনি আমার পিতা ছিলেন। খেলোয়াড়, হুম, শিক্ষক, হুম, নাটক পাগলা, এবং মানুষের জন্য কাজ করতে হবে, হুম, দেশের জন্য কাজ করতে হবে। আরএসপি, আমি আবার বলছি, অনুশীলন সমিতি থেকে এদের শুরুয়াত, হুম, এবং এরা সকলেই জাতীয়তাবাদী। হুম। এরা দেশের জন্য ছিলেন, এরা কখনোই লেফটিস্টদের সঙ্গে ছিলেন না। একটা রাজনৈতিক সমীকরণে থাকতে হবে, রাজনৈতিক বন্ধুত্ব যাকে বলে আর কি। সেই কারণে কিন্তু একসঙ্গে থাকা এবং কাজ করতে গেলে একটা কি বলবো, একটা ক্ষমতার সঙ্গে বা রাজনীতির সঙ্গে সংযুক্তি থাকতে হয়, হুম, তবে কাজ করা যায় খুলে। হুম, সেটার জন্য আরএসপি কিন্তু কাজ করার জন্য আসা মানুষের সঙ্গে, বা লেফট ফ্রন্ট গঠন হওয়া। আরএসপি বলুন, ফরওয়ার্ড ব্লক বলুন, হুম, এরা সকলেই তাই। হুম, আমার নেতাজি কখনোই বিদেশি কোনো পন্থায় বিশ্বাসী ছিলেন না। হুম, উনি একমাত্র মানুষ যিনি বলেছিলেন যে ভারতবর্ষের মধ্যেই আছে। আমরা যে কথাটা বলি না, বসুধৈব কুটুম্বকম, হুম, এবং যে কোনো চর্চা, যে কোনো কিছু শুরু হওয়ার আগে আমরা সকলকে বলি ভালো থাকুক, সকলে একসঙ্গে, এটাই তো বামপন্থা। হুম, এটাই তো বামপন্থা, ভারতীয় বামপন্থা এটাই, হুম, বা ভারতীয় নীতি এটাই ওনারা বলতে পারেন বামপন্থা। হুম, এক একজন এক একটা লেভেল লাগিয়ে না, আসুন না আমরা লেভেল থেকে নিজেদেরকে মুক্তি ঘটাই। হুম। আমার বাবা কিন্তু লেভেল মুক্ত মানুষ ছিলেন, আচ্ছা। যে কোনো রাজনীতি মনস্ক মানুষ আমার বাবার কাছে একদম মানে খোলা আড্ডায় আসতে পারতেন। সেটা অতি বাম বলুন, বাম বলুন, হুম, অবাম বলুন, হুম। জাতীয়তাবাদী মানুষ তো 100% ছিলেন, এবং অবারিত দ্বার। এবং সেটা শুধু রাজনীতির আমি জন্য আপনার নয়। সঙ্গে একমত। আমি ক্ষিতি গোস্বামীকে তো দেখেছি আমি চোখের সামনে, আমি একমত আপনার সঙ্গে। এবং নাটকের জন্য বাবা যেভাবে করেছেন, আমি নিজে নান্দিকারের সঙ্গে বহু বছর থিয়েটার করেছি, রঙ্গপটের সঙ্গে কাজ করেছি, হুম, দক্ষিণ ভারতে গিয়ে নিজের মতো করে কাজ করেছি, যোগ শিখেছি। আম, আমি দেখেছি বাবা কিভাবে, যেভাবে কারোর জন্য কিছু করা যায়। একটা ভালো কাজ করছিস, কর না, শুধু গল্পটা শুনতে হবে যে কি হলো, হুম, বা গঠনমূলক কিছু করা গেল কি। খেলাধুলা, ফুটবল বলুন, হকি বলুন, মেয়েদের কাবাডি বলুন, বাবা সর্বত্র পৌঁছে যাচ্ছেন। হ্যাঁ, এবং সেটাই। এমন ভাবে ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাব এখনো বাবাকে, নিতুদা যেভাবে বাবাকে এখনো সম্মান করেন, যেভাবে মনে রেখেছেন, হুম, শুধুমাত্র নামটার জন্য মনে রাখেনি, ওনার কর্মের জন্য মনে রেখেছেন। বাবা কর্মযোগী, এবং বাবাকে কর্মযোগী হিসেবে দেখে কখনো আমরা বলিনি বাড়িতে যে তোমাকে পাই না। হুম, বাবাকে কাজের মধ্যে পেয়েছি। আমাদের ঢাকুরিয়া অঞ্চলে, যাদবপুর অঞ্চলে এমন কোনো পুকুর পাড় নেই, এমন কোনো ক্লাব নেই যেখানে আমার বাবা একটু কিছু করার চেষ্টা করেননি, এবং করে বড় হয়েছেন না, করে নত হয়েছেন। আচ্ছা। আমি সেই শিক্ষায় শিক্ষিত, করে নত হয়ে থাকবো, কারণ ভার যাদের মস্তিষ্কে আছে, তাদের মস্তিষ্ক নিচের দিকে। এই বিনম্রতার শিক্ষা, এই ভারতীয় বোধের যে শিক্ষা, সেটা শুরু হয়েছে কিন্তু আমার বাবাকে দেখি। এবং বাবারা, আমার ঠাকুর দাদা বৈষ্ণব, হুম, এবং বৈষ্ণবদের প্রথম কথা হচ্ছে এরা তরকারি কাটবো বলে না, তরকারি বানাবো বলে, নন ভায়োলেন্ট, আচ্ছা। কিন্তু দৃঢ়তা প্রচুর। আচ্ছা। কারণ মহাপ্রভু শ্রী চৈতন্যের যে মুভমেন্ট, হুম, সেটা হচ্ছে যে সকলে একসঙ্গে সংকীর্তনে বেরিয়ে পড়ো। হুম, এই যে হুম, চৈতন্য বোধ, হুম, হুম, চৈতন্য যে জাগরণ, এই বোধটা সবাই মিলে একসঙ্গে, এটা তো একটা আন্দোলন। এবং তার জন্য দৃঢ়তা লাগে, দৃঢ়তা লাগে যে আমাকে মার দেওয়া হতে পারে, আমি মারবো না, আমি না মেরেও আমার নিজের মতো করে আমি এগিয়ে যাবো, নিজের লক্ষ্যে আমি স্থির থাকবো। হুম, এই যে বোধটা, এই যে প্রাপ্তিটা রক্তের মধ্যে পেয়েছি। আমার দাদা মশাই অনুশীলন সমিতির ডিরেক্ট মেম্বার ছিলেন, সদস্য ছিলেন, জেলে ছিলেন। আচ্ছা। কি নাম তার? কৃষ্ণকান্ত মুখোপাধ্যায়, আচ্ছা, উনি জেলে ছিলেন। আচ্ছা। আমি সেই উত্তরাধিকার নিজের মধ্যে বহন করছি। আমার মাথা উঁচু, আমার সিদ্ধারা সোজা, হুম, কিন্তু সেটা ভারতীয় বোধে উদ্ভূত, আচ্ছা। মানে আপনি জাতীয়তাবাদী। আপনি সংকীর্ণতাই নেই আপনার। একদমই নেই। আচ্ছা। এবং এই মুহূর্তে যারা কাজ করবেন, হুম, আমি তাদের সঙ্গে থাকবো না এই ধরনের
আননেসেসারি ডিসফাংশনাল ইন্টেলেকচুয়ালিটির কবলে যেন আমি না পড়ি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কস্তুরী, একটা জিনিস আপনি বলুন, সেটা হচ্ছে আপনার যেহেতু এই ধারাটা রয়েছে, সেই কারণে এই প্রশ্নটা করছি। এটা আপনার বাবা কীর্তি গোস্বামী না হলে এই প্রশ্ন আমি করতাম না আপনাকে। সেটা হচ্ছে আরএসপির আজকে এই অবস্থা কেন? আরএসপি কার্যত তো নিভে যাওয়া প্রদীপের মতন হয়ে রয়েছে। হ্যাঁ, মানে আগুন জ্বালানোর লোকও, সলতে জ্বালানোর লোকও পাওয়া যাচ্ছে না। এই অবস্থা কেন? আরএসপি একটা সময় যথেষ্ট প্রভাবশালী দল ছিল, মানুষের মুখে মুখে একটা সময় নাম ফিরত। সেই দলের আজকে এতখানি করুণ অবস্থা কেন? দেখুন, আমি খুব সক্রিয়ভাবে আরএসপির সঙ্গে রাজনীতিতে ছিলাম, তো ওনাদের প্রতি আমার আবেগ রয়েছে এবং অনেকটাই আমি ভিতরের কারণটা নিজের মতো করে অনুধাবন করতে পারি, বলতে পারি। দোষারোপে যাব, কিন্তু তার আগে বোধহয় আত্মসমালোচনার প্রয়োজন। আমি জানি না আমি কতটা লেজিটিমেট যে আজকে, যেহেতু আমি ওনাদের পার্টির সদস্য নই, বলতে পারবো, কিন্তু আমি বাবাকে দেখেছি কি অক্লান্ত পরিশ্রম উনি করেছেন, কি অক্লান্ত পরিশ্রম করেছেন, কিন্তু কোথাও বোধহয় পরাজিত হয়েছেন। আচ্ছা, এই পরাজয়কে মেনে নিতে হয়েছে বা মেনে নিতে হবে আমাকে। আমার বাবা তাই সর্বোচ্চ উনি জয়ী। এই ধরনের রোমান্টিকতায় আমি এই বয়সে আর বিশ্বাস রাখতে চাই না। পরাজয়টা এইরকম যে যুবারা সরে গিয়েছে, যুবাদের আনা হয়নি, বৃদ্ধরাই শুধু চালাবেন, বৃদ্ধরা প্রাজ্ঞ, কিন্তু বৃদ্ধরা অ্যাকশনে সঠিক ততটা স্বাবলম্বী নন যতটা অ্যাকশনে স্বাবলম্বী যুবরা। মাথাটা থাকবে প্রাজ্ঞদের, হাতটা হবে যুবা। এই যুবা হাত কোথায় তারা নিলেন? যে যুবা হাতেরা এসেছিল তাদেরকে তো ফিরিয়ে দিলেন। আপ্যায়নে, আহ্লাদে লালন করতে হয়। কেউ খালি পেটে আসলে তাকে পিঠে হাত বুলিয়ে, বাছারে খেয়েছিস, খেতে দিতে হয়। তুই পাগলামো করছিস, কর। এরকম বুদ্ধি নিয়ে পাগলামোটা কর, না না করো না, না না হবে না, না করতে দেওয়া হবে না। এই অনুশাসন, প্রতিশাসন, বারবার থেমে যাও। অভয়ার আন্দোলন যখন করতে চেয়েছিলাম, এনারা কেউ স্টেজ দিলেন না। ন্যায় দর্শন আমার নিজের একটা সংস্থা, ন্যায় দর্শন একা করলো। ন্যায় দর্শনের শক্তি কম, সেটা প্রদর্শিত না। ন্যায় দর্শনের শক্তি কম, সেটা প্রদর্শিত হলো। তাতে কি আরএসপির কোনো লাভ হয়েছিল? আপনার এখানে একটা উপভঙ্গ হলো এই পর্যায়ে এসে, মানে যে সময় একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাও তৈরি হচ্ছে যখন আরএসপির সঙ্গে। দেখুন, ভাঙা মন নিয়েও মানুষ প্রেম করে যায়। সঠিক প্রেম নাকি একতরফাই হয় বলে। আমি প্রেম করেছি, চুটিয়ে প্রেম করেছি এবং জান প্রাণ দিয়ে আমি প্রেম করেছি। যে প্রেমটার রিটার্নে আমি কিছু আশা করতে পারি না, আমি করব না। কারণ আমি সত্যি সত্যি সঠিক অর্থে প্রেমিকা। যে দেশবোধে উদ্বুদ্ধ, সেই দেশের আমি প্রেমিকা, মানুষের সেবার আমি প্রেমিকা। এবং এটা সত্যি, আমার মতো করে এই বয়সে, এই যুবতীর সময় আমি আমার এনার্জিটাকে কাজে লাগাবো না? কোনো একটা ইস্যু তৈরি হলে সেখানে ঝাঁপিয়ে পড়বো না? অন্যরা আসবেন না, সেটা তাদের নিজের ব্যর্থতা, তারা নিজেরা বুঝে নেবেন। এবার দোষারোপে আসি। দোষারোপটা হলো, একটি দল থাকবে, বামপন্থী একটি দলের নাম উচ্চারণ হবে। আপনি বলছিলেন না একটি দলের নাম, তাদের আমলে। এই একটি দল নিয়ে বামপন্থী, আপনার নাম বলতে আপত্তি কোথায়? বলবো না, বলেন না, বলবো না, কারণ আমি তাদের প্রচার করব না। আচ্ছা, মানে আপনি সিপিএম এর কথা বলছেন? ইরশাদ। তো এই তারাই শুধু থাকবেন, তাদের নামই উচ্চারিত হবে। রেভলিউশনারি সোশ্যাল পার্টি মুছে যাবে, ফরওয়ার্ড ব্লক মুছে যাবে, এসইউসিআই, সিপিআই মুছে যাবে। এদের কেউ থাকবে না, ওনারাই থাকবেন। ওনারা থাকতে চেয়ে যেটা হলো, ওনারাও থাকতে পারলেন না। এরা তো পারলোই না, কারণ সকলের একটা ইন্ডিভিজুয়াল অস্তিত্ব নিয়ে একটা পরিবার তৈরি হয়। পরিবারে মা থাকেন, বাবা থাকেন, কাকা থাকেন, জ্যাঠা থাকেন, সকলের বক্তব্য থাকে। সকলে মিলে পরিবার রঙিন, অথবা পরিবার এক একটা সময় ধূসর। সেই ধূসরতার ভাগ সবাইকে নিতে হয়, সেই রঙিন প্রাচুর্য সবাইকে ঢালতে হয়। যে দলের আপনি নাম করতে চাইছেন না, সেই দলকে আপনি এর ভাগ কতটা দেবেন? আমি আমি জানি না। এই যে আমাদের সকলের মধ্যে একটা না পাওয়া, আমার উপরে একটা কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, এই ভার, এটা তাদের দলের মতো ছিল। প্রশ্ন করতে পারতেন না তো, যা বলতে হবে মেনে নিতে হবে। প্রতিকুল রহমানের তো সেই কারণে ছেড়ে যাওয়া। জানি না, উনি ভারতীয় জনতা পার্টিতে স্বাগত। আমি জানি না প্রতিকুল এই শুনবে কিনা, প্রতিকুল বিজেপিতে জয়েন করবে কিনা আমি জানি না। যদি আপনার সঙ্গে কথা বলে নিশ্চয়ই জয়েন করতে পারেন, আপনি যদি মুড করতে পারেন। যাই হোক, সে তো অন্য বিষয়। একটা জিনিস আপনি বলুন, সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে এর ইতিহাস, এর সারবত্তা, এর বিকৃতি, এইসব নানান
ছোট 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 শব্দ, কিন্তু খুব পেনিট্রেটিভ শব্দ উঠে আসছে। এই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে এত বিতর্ক কেন? বিতর্ক তো হবেই। শ্যামাপ্রসাদ মুখার্জির নাম উচ্চারণ করা যাবে না। কেন যাবে না? কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি এমন একজন মানুষ যিনি পশ্চিমবঙ্গবাসীর জন্য হুম নির্ধারিত রাখতে হবে। এবং পশ্চিমবঙ্গে যারা হিন্দু চর্চা করবে, হুম হিন্দু তো সেই অর্থে কোনো ইজম নয়, এটা একটা চর্চা, ওয়ে অফ লাইফ, যেটা আমাদের সভাপতি শ্রমিকদা বারবার বলছেন এবং সত্যি বলছেন, সঠিক অর্থে বলছেন। যারা যোগ অভ্যাস করি তারা জানি এটা একটা চর্চা, এটা ওয়ে অফ লাইফ, এইভাবে জীবন শৈলীর অন্তর্গত এটা, যেটা সারা পৃথিবী গ্রহণ করছে। সেটা চর্চা করার জন্য একটা জায়গা লাগবে তো। আমরা উচ্ছেদ হয়ে যাচ্ছিলাম তো। এবং যাদের সঙ্গে যারা পেনিট্রেট করে আমাদের মধ্যে চলে আসছিলেন, বা যেখানে আমাদেরকে যাওয়ার জন্য প্রায় একেবারে মানে এক পায়ে খাড়া ছিল কেউ কেউ, সেখানে চলে গেলে এই বাঙালির অস্তিত্ব, এই যারা হিন্দু চর্চায় বিশ্বাসী, যারা সত্যি সত্যি প্রদীপ জেলে নিজের অন্তরটাকে প্রজ্বলিত করতে পারতেন বা পারেন এখন, এদের অস্তিত্ব একেবারে অবলুপ্ত হয়ে যেত। সেই জায়গাটাকে যিনি সুনিশ্চিত করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আচ্ছা, সেই তার নাম উচ্চারণ করা যাবে না, কারণ তাহলে তো পশ্চিমবঙ্গের বাসী ভারতীয় গতি উদ্বুদ্ধ হয়ে যাবে, তাহলে তো পশ্চিমবঙ্গের বাসী হিন্দু ধর্মের গর্বে গর্বিত হয়ে যাবে। তাহলে খুব মুশকিল হবে তাদের, কারণ তারা তো এই রিলিজিয়নটা, এই ধর্মটা এইভাবে তারা চালনা করবে। কারণ আপনি দেখে থাকবেন সেই যুগটাতেও অকারণে তোষণ হয়েছে, কোনো উন্নয়ন হয়নি তাদের। তারা কিন্তু একটি ঘরে কম আলো জেলে ওইভাবেই থেকেছেন, কম খেয়ে থেকেছেন। তাতে তো ভারতের কোনো উন্নয়ন হয়নি। কারণ আমাদের দেশের মানুষ খেতে পাবেন, আমাদের দেশের মহিলারা স্থির করবেন যে তার কটি সন্তান হবে, এটাই উন্নয়ন, এটাই আত্মশক্তিতে বলিয়ান হয়ে ওঠা, এটাই নারী শক্তির জয়। এই জয় কোথায় ঘটেছে? নারী নির্ধারণ করতে কোথায় পেরেছে যে সে কজন সন্তানের জন্ম দেবেন কিনা? ফ্যামিলি প্ল্যানিং আসতেই দেওয়া হয়নি, একেবারে চেপে গলা বন্ধ করে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই চাপিয়ে দেওয়ার যে ব্যাপারটা, এখান থেকে মুক্তি ঘটাচ্ছে তো ভারতীয় জনতা পার্টি। 3 তালাক প্রথা বন্ধ করেছেন কে? সঠিক অর্থে পিতৃদেবের মতো নারীর জন্য, মেয়েটার জন্য ভাবলো কে? ভারতীয় জনতা পার্টি, আমাদের দেশনায়ক মোদিজি। এত বছর বাদে আমরা এটাকে নিয়ে গলা ফাটাবো না, আমরা এর জয় জয়কার করব না? নারী মুক্তির কথা, ইসলাম রিলিজিয়নে থেকে তুমি অপাঙ্গতেও নও, তোমার মুক্তির প্রয়োজন, তুমি ভারতের মেয়ে, এই কথাটা স্থির করলো কে? এটা তো স্থির করে দিলেন মোদিজি। 3 তালাক প্রথা বন্ধ করলেন। এই কথাটা তোমাদের বলতে হবে। নারী মুক্তির এই পর্যায়কে আমাদের আলো দিতে হবে। এই আলোটা না পেলে হবে কি করে? কস্তুরী, একদম শেষ পর্বে চলে এসেছি। একটা জিনিস আমায় বলুন, আপনি বিজেপির নেত্রী হিসেবে, বিজেপির সমর্থক হিসেবে, বিজেপির কর্মী হিসেবে আপনি অনেকগুলো দিক তুলে ধরলেন। আগামী দিনে যদি 5টা বছরের কথা ভাবি, সবে তো 1 মাস গেছে, এখনো দীর্ঘ সময় পড়ে রয়েছে। তো এই হিসেবে যদি ভাবতে যাই, মানে আগামী 4 বছর 11 মাসের কথা যদি ভাবতে যাই, আপনি বিজেপির কাছ থেকে কি কি প্রত্যাশা করছেন? প্রথমত দুর্নীতি মুক্ত একটি প্রশাসন, নারী মুক্তির যে দরজা মোদিজি খুলে দিয়েছেন, সেই দরজা আরো প্রশস্ত হোক, মহিলারা অনেক বেশি করে শিক্ষার আওতায় আসুক, অনেক বেশি করে ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে আসুক, বাল্য বিবাহ বন্ধ হোক, এবং যে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো খুলবে বলে আমরা আশ্বাস দিয়েছিলাম, যতটা পারি সেই স্কুলগুলো আবার খুলুক, মেইন স্ট্রিমের মধ্যে। আপামর পশ্চিমবঙ্গবাসী বিদ্যালয়গুলোর মধ্যে কচি কাচাদের যে কলকাকলি, সেই কাকলিতে ভরে যাক। যে মাঠগুলো দখল হয়ে গেছিল, যে পুকুরগুলো বারবার দখল হয়ে যেতে চায়, সেগুলো দখল মুক্ত হোক। একটি মাত্র ব্যবসা, কনস্ট্রাকশন ব্যবসা পশ্চিমবঙ্গে, আর কিছু নেই। সেখান থেকে মুক্তি পাক পশ্চিমবঙ্গের মানুষ। আমরা যে শিক্ষার গর্ব করতাম যে পশ্চিমবঙ্গবাসী বাঙালি শিক্ষিত, সেই শিক্ষকেরা রাস্তায় কাঁদবেন না। তারা তাদের সম্মানীয় চাকরি, শিক্ষক পেশা, সেই পেশায় আবার সম্মানের সঙ্গে ফিরে যাবেন। এবং যারা অযোগ্য, অর্থাৎ তারা শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেননি, তারা দয়া করে শিক্ষাঙ্গনে আসবে। পয়সা নিয়ে চাকরি কেনা বেচা হবে না। সঠিক অর্থে যারা যোগ্য
যারা পরীক্ষা দেবেন তারাই চাকরি পাবেন। এটি একটি। আর একটি বিষয় হচ্ছে যে প্রচুর কর্মসংস্থান তৈরি হোক এবং বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো যতটা পারা যায় যদি ওপেন করা যায়। এবং এই যে যখনই কোনো কর্পোরেট আসছেন তাদেরকে শাসানো হচ্ছে, চোখ রাঙানো হচ্ছে, পয়সা দিতে হবে, টাকা দিতে হবে, এই জায়গাটা বন্ধ হোক। এই জায়গাটা বন্ধ। কর্পোরেটরা আসবেন, তাদের জন্য অবারিত দ্বার, তারা কাজ করবেন, ব্যবসা করবেন, কর্মসংস্থান তৈরি করবেন, মালিককে আমরা মাথায় করে রাখবো, কিন্তু তাদের উপরে অত্যাচার হবে না পশ্চিমবঙ্গে। যে অত্যাচারের ভয় এতদিন এখানে কোনো বিনিয়োগ হয়নি, লগ্নি হয়নি, লগ্নি ফিরে আসুক পশ্চিমবঙ্গে। যে লগ্নিটা এতদিন আটকে ছিল এটা ফিরে আসুক পশ্চিমবঙ্গে। আর সর্বোপরি যে একাধিপত্য এবং রাজনীতি শব্দটাকে একটা খারাপ শব্দ হিসেবে চালিয়ে দেওয়া, তার থেকে মুক্তি পাক পশ্চিমবঙ্গবাসী। রাজনীতি সঠিক অর্থে পশ্চিমবঙ্গে হোক না, এবং সেই রাজনীতির মধ্যে প্রজারা ইনক্লুডেড। প্রজাকে বাদ দিয়ে কোনো রাজার নীতি নয়, কোনো পলিটিক্যাল নীতি নয়, এটা এস্টাবলিশড হোক পশ্চিমবঙ্গে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।